আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ক্লাস শুরু করছি। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই টিভি সেটের সামনে যে সম্মানিত অভিভাবকবৃন্দ রয়েছেন, তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই লাইভ ক্লাস এটি মূলত আমি বারবার একটি কথাই বলে থাকি, আজকেও না বলে পারতেছি না। আমরা এই যে আমাদের যে শিক্ষার কার্যক্রম, এটি আইসিটি স্কুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমাদের যে এই শিক্ষার যে কার্যক্রমগুলো রয়েছে এটি যেন আমরা অব্যাহত রাখতে পারি, এ প্রত্যাশা এ কামনা রেখেই আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা তাহলে কথা না বাড়িয়ে মূল ক্লাসেই সরাসরি চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিতে পারি আজকে আমাদের যে আয়োজনমালা রয়েছে, সেই আয়োজনমালার মধ্যে কোন শ্রেণী কোন বিষয়ে আমরা একটু পরে হয়তো দেখে নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বিরামপুর আইসিটি স্কুল, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে পরিচিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র, দশম শ্রেণী, জীবন সঙ্গীত, এটি একটি কবিতা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা জানি বাংলা সাহিত্যে যে কজন প্রতিভা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের আগমন ঘটেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন হেমচন্দ্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের বাংলা সাহিত্যের যে শাখা প্রশাখাগুলো রয়েছে, এর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ শাখা হিসেবে আমরা জেনে থাকি, সেটি হচ্ছে মহাকাব্য। এই মহাকাব্যের রচয়িতাও ছিলেন এই হেমচন্দ্র। আমরা জানি আমাদের বাংলা সাহিত্যে আরেকজন মহাকাব্যের যে অগ্রনায়ক, মহাকাব্যের যে আমরা যে সার্থক মহাকাব্য যেটাকে বলে থাকি, 1861 সালে সেই মেঘনাদ বধ মহাকাব্য রচনা করেছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সাহিত্যিকের যে মেধা মনন, তার যে প্রজ্ঞা, আমরা তার এই কবিতার মাধ্যমেই অনুভব করতে পারবো, বুঝতে পারবো তিনি কতটা সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্ক্রিনে আমাদের যে কবি হেমচন্দ্র, নাম হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় হচ্ছে তার যে বংশীয়, আমরা যেভাবে বলে থাকি মণ্ডল, কেউ বলে থাকি চৌধুরী, কেউ খান, কেউ মির্জা, ঠিক সেরকমই একটা ব্যাপার। জন্মসাল 17 এপ্রিল 1838। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু যে শুনবো এরকম বিষয়টি না, আমরা এটি আমাদের স্মৃতিতে যাতে করে আমরা ধরে রাখতে পারি, এই জন্য মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে, শুনতে হবে, সেই সাথে বারবার অনুশীলন করতে হবে। তবে আমাদের যে এই যে শিক্ষার যে কার্যক্রমগুলো, এগুলো আবার প্রাণ ফিরে পাবে। আমাদের যে শিক্ষার যে মাধ্যমগুলো, আমাদের যে প্রতিষ্ঠানে আসা যাওয়া, এই যে টেক অ্যান্ড গিভ, শিক্ষক ছাত্রের মাঝে যে একটি আদান প্রদান, সেটি আমরা করতে না পারলেও চেষ্টা করতেছি সেই জায়গায় নিজেদের মাঝে আবার সজাগ হতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করব, মনে করতে হবে যে সরাসরি তোমরা ক্লাসে রয়েছো, এই জন্য একটু মনোযোগ সহকারে শুনতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে যদি আমি প্রশ্ন রাখি যে হেমচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি 1838। আমরা জানি
1838 থেকে 1894 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উত্থান পতন, তাকে সাহিত্য সম্রাট বলা হয়, উপন্যাসের জনক বলা হয়, এবং সেই সাথে তিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম হেমচন্দ্র। জন্মস্থান হুগলি জেলার গুলিটা বল্লভহাট গ্রামে। তাহলে কোন জেলায় যদি প্রশ্ন এসে যায়? হুগলি জেলা। পিতা কৈলাস চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা সাধারণত জানি যে নৈবিত্তিক অংশে এই পাঠ পরিচিতি, লেখক পরিচিতি শব্দের অর্থ থেকেও জ্ঞানমূলক প্রশ্ন এসে যায়। আমরা এই জন্য এগুলো গুরুত্ব সহকারে দেখতে থাকব। তিনি খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন। তার শিক্ষা জীবন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি বা যেগুলো দেখেছিলাম অতীতেও, যে প্রতিটি সাহিত্যিকের জীবনটা, প্রাথমিক যে জীবন, এটি আসলে খুব সূক্ষ্মকর ছিল না। তাদের মাঝে একটি চড়াই উতরাই পেরিয়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। আমরা জানি যে এই সাহিত্য অঙ্গনে এই হেমচন্দ্রের যে আর্থিক অবস্থা খুব সচ্ছল ছিল, এটি আমরা বলতে পারি না, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন। অর্থাৎ একটি পরিবারে যদি আর্থিক সংকট দেখা দেয়, সেই পরিবারে ভালো লাগা মন্দ লাগা যে বিষয়গুলো, এটি আসলে স্থবির হয়ে যায়। আমরা জানি যে পৃথিবীতে যা কিছুই হোক না কেন, এর মূলে একটি কাজ করে, সেটি হচ্ছে অর্থ। যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাহলে সে পরিবার, সে সমাজ ব্যবস্থা, সে রাষ্ট্রীয় ব্যবস্থা উন্নতি হতেই থাকবে। আমরা এই বিষয়টি হয়তোবা ওইভাবে না খেয়াল করলেও অনুভব করতে পারবো যে আর্থিক অনটনের কারণে তার যে প্রাথমিক শিক্ষা অবস্থা, এটি একটি দুর্বিষহ হয়েছিল। ফলে তার পড়াশোনা তখন বন্ধ হয়ে যায়। অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। প্রিয় বন্ধুরা, একটি জিনিস খুব ভাবার বিষয়, অনুভব করার বিষয়, একটি সন্তান, একটি ছেলে, একটি মেয়ে যখন আর্থিক অনটনের কারণে পড়তে পারতেছে না, সেই জায়গায় সেই ছেলেটিকে যখন একটি শিক্ষিত মানুষ, একজন শিক্ষক সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে ধরেই নিতে পারি যে সেই ছেলেটি বা সেই মেয়েটি সম্পূর্ণ ব্যতিক্রম। তার মেধা মনন অবশ্যই এই গুণীজনদের দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। যার কারণেই হয়তো আমরা দেখি প্রসন্ন কুমার শ্রদ্ধেয় স্যারকেও দেখি যে এই হেমচন্দ্রকে সাহায্য করতে, যার আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রিয় বন্ধুরা, সত্যি তিনি অদম্য সাহস, তার যে দূরদর্শিতা, সে যে হেরে যাওয়ার পাত্র নয়, এটি সত্যি প্রশংসার যোগ্য রাখে। তিনি প্রশংসার দাবিদার। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তিনি স্নাতক ডিগ্রি অর্জন করতে সক্ষম হন। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের সাহিত্যিক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবন। এই পর্যায়ে আমরা দেখে নিতে পারি সাহিত্য কর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার সাহিত্য কর্মগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাব্যগ্রন্থ, চিন্তা তরঙ্গিনী, বীর বাহু, আশা কানন, ছায়াময়ী। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে যে এই গ্রন্থটি বা এই কাব্যগ্রন্থটি কার লেখা, তাহলে আমরা নিমিষেই যেন বলতে পারি হেমচন্দ্রের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মহাকাব্য তিনি
রচনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগেই বলেছিলাম যে ছাত্র শিক্ষক টেক অ্যান্ড গিভ, দেওয়া নেওয়া না হলে সেই সম্পর্কটা মধুর হয় না। এই জন্য আমি প্রশ্ন রেখে দিলাম, তার মহাকাব্যের নাম কি? অর্থাৎ হেমচন্দ্র যে মহাকাব্যের রচয়িতা, তিনি যে একটি মহাকাব্য সৃষ্টি করেছিলেন সেটির নাম কি? তোমাদের মাঝে প্রশ্ন রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব এই পর্যায়ে পরলোক গমন। তিনি বাংলা সাহিত্য অঙ্গনে যে পরিচয় উপস্থাপন করেছিলেন, এই মানুষটি আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি না ফিরার দেশে পাড়ি জমিয়েছিলেন 24শে মে 1903 সালে। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি প্রশ্ন, 1903 সালে বাংলা সাহিত্যে আরেকজন কবির আগমন ঘটেছিল। তিনি আমাদের সকলের একজন কাছের পরিচিত মানুষ, পল্লী কবি জসিমউদ্দিন। আমরা চেষ্টা করব এই যে সালগুলো, এই সালগুলোর সাথে আর কোনো সাহিত্যিক বা কোনো ব্যক্তির নাম আছে কিনা, বা সেই সালগুলোতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আছে কিনা, আমরা এগুলো জানার চেষ্টা করব। এতে করে আমাদের মেধা মনন বিকাশ লাভ করতে সক্ষম হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের এই আজকের যে কবি, তার এই যে লেখালেখি, তার যে জীবন, সেগুলো। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে জীবন, আমাদের এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট একটি হায়াত আমরা পেয়ে থাকি, অর্থাৎ এই জীবনের যে দুঃখ কষ্ট, হাসি আনন্দ বেদনা, সবগুলো মিলেই একটি জীবন। মনে হয় এই এক একটি অংশ জীবনের একটি পার্ট বা অংশ। হয়তোবা দুঃখ আছে বলেই সুখের এত কদর, অথবা সুখ আছে বলেই দুঃখকে আমরা অনুভব করতে পারি। একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আজ থেকে 1500 বছর পূর্বে এই যে জীবন, এই জীবনের যে সময় একটি নির্ধারিত থাকে, সেটি কোরআনে স্পষ্টভাবেই উপস্থাপন করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি যে সূরা আসরের মধ্যেই যে ওয়াল আসরের, সময়ের কসম, একটি সময়কে আল্লাহ এখানে উপস্থাপন করেছেন, প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ মানুষের এই যে নির্দিষ্ট একটি হায়াত, একটি সীমারেখা, এটি আজ থেকে 1500 বছর আগেই তার যে মূল্যায়ন, সময়ের যে মূল্যায়ন, এটি আমরা দেখেছি। আমরা দেখি সেই জায়গা থেকেই এই কবি হেমচন্দ্র হয়তোবা অনুধাবন করেছেন যে জীবনটা ক্ষণস্থায়ী। এই স্বল্প পরিসরে আমাদের যতটুকু হায়াত, এই জীবনটাকে যেন আমরা হেলায় ফেলায় কাটিয়ে না দিয়ে, কোনো দুঃখ আমরা পেলাম সেই দুঃখ নিয়েই বসে থাকব, চোখের জল ফেলবো, কান্নাকাটি করব, এরকম কিছু নয়। অর্থাৎ পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আগমন যেভাবে ঘটে থাকে, আমরাও ঠিক সেইভাবেই পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে সাদরে গ্রহণ করব। অর্থাৎ কষ্টকে পুঁজি করেই আগামীতে পথ যেন চলতে পারি। অর্থাৎ আমরা এটাও জানি, অতীতকে পুঁজি করেই মানুষ আগামীতে পথ চলে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই কবিতার দুই একটি লাইন যদি দেখি, তাহলে হয়তোবা আমাদের কাছে আরও স্পষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি যে, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। কি দারুণ কথা, অসম্ভব। শব্দের উপমা, শব্দের যে ব্যবহার, তার যে শব্দের যে কারুকার্য, সত্যি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রশংসা পাওয়ার দাবি রাখে। বলো না কাতর স্বরে, আমরা যখন কখনো দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাই, সম্মুখীন হই, তখন হয়তোবা সেটাকে নিয়েই আমরা আষ্টে পৃষ্ঠে পড়ে থাকি, কিন্তু আসলে এটি ঠিক নয়। বৃথা জন্ম এ সংসারে, অর্থাৎ কবি বলছে, এই যে আমরা কাকুতি মিনতি করে বলি যে জীবনটা অযথাই, জীবনটা আমার শেষ হয়ে গেল, পৃথিবীতে কি জন্য আসলাম, কবি বলছে এগুলো বলার প্রয়োজন নেই। বলো না কাতর স্বরে, অর্থাৎ
অনুনয় বিনয় যে বৃথা জন্ম এ সংসারে, এ সংসার মানে হচ্ছে এ পৃথিবী, এ ধরা, এ বসুমতী, এগুলো সমার্থক শব্দ হিসেবে আমরা পেয়ে থাকি। এ জীবন নিশার স্বপন, অর্থাৎ এই জীবনটা নিশার স্বপনের সাথে তুলনা করা হয়েছে। আমরা যেভাবে রাতে ঘুমোতে যাই, ঘুমের মাঝে কিছু আমরা স্বপ্নে বিভোর হয়ে থাকি, আসলে সেটি স্বপ্নের একটি জগৎ থাকে। আমরা যখন ঘুম থেকে জেগে উঠি সেটি নিছক স্বপ্ন, অর্থাৎ এই জীবন নিশার স্বপন। এই জীবনটাকে নিশার স্বপ্নের সাথে তুলনা করা যাবে না। আমাদের এই ছোট্ট ক্ষণ জন্মা, এই ছোট্ট সময়টাকে সুন্দর সুন্দর কাজ দিয়ে এবং মহৎ কিছু করে যদি যেতে পারি, তাহলে আমরা এই পৃথিবীতে অমর হয়ে থাকব। কারণ মানুষ বাঁচে তার বয়সের মধ্যে নয়, কর্মের মধ্যেই। অর্থাৎ জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুভব করেই ফেলেছি বা করতে পেরেছি যতটুকু, যে আসলে এই জীবনটাকে হেলায় ফেলায় কাটিয়ে না দিয়ে গুরুত্ব সহকারে সময়ের মূল্য বুঝে যদি যথার্থভাবে আমাদের সামনের যে কাজগুলো এগুলো যদি করতে পারি, তবে আমরা মানুষ হিসেবে সার্থকতা লাভ করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি যদি লাইন দেখি, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, অর্থাৎ দ্বারা স্ত্রী সন্তান ছেলে মেয়ে, তুমি কার কে তোমার। তুমি পৃথিবীতে এসেছিলে একা, আবার পৃথিবী থেকে বিদায়ও নেবে একা। কেউ কখনো তোমার এই অন্তিম সময়ে মৃত্যুর পরে কাজে আসবে না। অর্থাৎ এখানে এই বিষয়টি অন্যভাবে কবি বলেছেন, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীবন করোনা ক্রন্দন। অর্থাৎ এই জীবনে ক্রন্দন করার কোনো অর্থই হয় না। আমরা দেখি যে এই যে কবিতার যে বিষয়বস্তু সত্যি আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে থাকবে। যখন আমরা এটির পাঠ পরিচিতি, পাঠের যে বক্তব্য সেটি যদি উপস্থাপন করি, তখনই আমরা এটির মূল বুঝতে পারব। মানব জনম সার এমন পাবে না আর, অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যে এসেছি আমরা মরে যাব, এটি চিরন্তন সত্য। এই পৃথিবীতে আমরা আর কখনো দ্বিতীয়বার আগমন করব না, বা আমাদের আগমনও ঘটবে না। যার কারণে বলছে যে মানব জনম সার এমন পাবে না আর, অর্থাৎ এই জন্মটা আর কখনো পাওয়া যাবে না। এটিকে যথার্থ কাজে লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 2 লাইন বা 4 লাইন পড়লাম, এর বক্তব্যগুলো খুব স্পষ্ট, যে প্রতিটি লাইনের বা চরণের সাথে আরেকটি চরণের একটি যোগাযোগ, একটি নেট ওতপ্রোতভাবে জড়িত। একটার সাথে আরেকটার যে সংযোগ, এটি সত্যি অতুলনীয়। মূল মেসেজটা হচ্ছে এই অল্প সময়ে আমাদের নিজেদেরকে হেলায় ফেলায় সময়গুলো নষ্ট না করিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা করতে হবে এবং সেগুলোকে বাস্তবে রূপদান করাই মুখ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব আমাদের যে শব্দার্থ ও টিকা। প্রিয় বন্ধুরা, আমি একটি কথা বলবো, যে এই যে কবিতার চরণগুলো আমরা যদি পাঠ্যপুস্তক অনুযায়ী বারবার যদি পড়ে থাকি, অর্থগুলো যদি বুঝে থাকি, তাহলে আমাদের পরবর্তীতে যে প্রশ্নগুলো আসবে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল বা নৈবিত্তিক অংশ যেগুলো আসে, সেগুলোতে আমরা সঠিক উত্তর দিতে পারবো। এজন্য আমাদের যে প্রথম যে কাজটি, সেটি অবশ্যই শব্দের অর্থগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা জানি অর্থই শব্দের প্রাণ। আমরা দেখে নিব শব্দার্থ ও টিকা। আমরা দেখতে পাচ্ছি অনিত্য, অস্থায়ী, যা চিরকালের নয়। আকিঞ্চন, চেষ্টা, আকাঙ্ক্ষা, আহ্বান যেটাকে আমরা বলে থাকি। আয়ু যেন শৈবালের নীড়, শ্যাওলার উপর পানির ফোঁটার মতো ক্ষণস্থায়ী। অর্থাৎ শ্যাওলার উপরে যে শিশির বিন্দু জমে থাকে, বাতাসের একটু ঝলকানিতেই তারা যখন টলমল করে পড়ে যায় সেই অবস্থা। কাতর স্বরে, দুর্বল কণ্ঠে
করুণভাবে ক্রন্দন, কান্না, জীবাত্মা, মানুষের আত্মা। এখানে আমরা শ্রী চৈতন্যদেবের যে ওখানে যে পদাবলী রয়েছে, বৈষ্ণব পদাবলী, জীবাত্মা আর পরমাত্মা, হয়তোবা সেখান থেকে আমরা অনুভব করতে পারি জীবাত্মা মানুষের আত্মা আর পরমাত্মা হচ্ছে স্রষ্টার আত্মা, যেটা সাহিত্যে আমরা দেখে থাকি শ্রীকৃষ্ণ কীর্তনে বৈষ্ণব পদাবলীতে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম কিছু শব্দের অর্থ। আমরা আরও দেখতে পাচ্ছি কিছু শব্দের অর্থ। দ্বারা, স্ত্রী, ধ্বজা, পতাকা, নিশান, ধাই, দৌড়ায়, অতিবাহিত হয়, প্রাতঃস্মরণীয়, সকাল বেলায়, স্মরণ, সকাল বেলায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বানানটা একটু ভুল আছে, সকাল বেলায় স্মরণ করার যোগ্য, অর্থাৎ সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র। পদাঙ্ক, পায়ের চিহ্ন বা ছাপ, বরণীয়, সম্মানের যোগ্য। বল, বল, শক্তি, প্রতিজ্ঞা নিয়ে, বাহ্য দৃশ্যে, বাহিরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে। বীর্যবান, শক্তিমান, ভবের, জগতের, সংসারের, এগুলো সমর্থক শব্দ। ভবের উন্নতি, পার্থিব জীবনে উন্নতি। মহিমা, গৌরব, মনোহর, সুন্দর। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম কিছু শব্দের অর্থ। আমরা আরও দেখতে পাচ্ছি রত, নিয়োজিত, আত্মনিয়োগ করা। সংকল্প, প্রতিজ্ঞা, স্বপন, রাতের স্বপ্নের মতোই মিথ্যা বা অসার। সংসারে, সমরাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে সাহসী সৈনিকের মতো সংসারেও নানা ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে বেঁচে থাকতে হবে। অর্থাৎ একটি সংসারে দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ সবগুলোই উপস্থিত হয়। এর সমন্বয় হয়তো বা একটি সংসার। এটি যুদ্ধক্ষেত্র বা সমরাঙ্গনের সঙ্গে তুলনা করা হয়েছে। সমরাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে, কবি মানুষের জীবনকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। কারণ মানুষের একটি চাওয়া শেষ হলে আরেকটি চাওয়া এসে হাজির হয়। মানুষের একটি লক্ষ্য স্থির, একটি লক্ষ্যে পৌঁছানোর পরে আরেকটি লক্ষ্য এসে হাজির হয়। এই যে মানুষের যে প্রতিনিয়ত একটার পর একটা যে তাদের সামনে নতুন জিনিস উপস্থাপন হয়, এটি মূলত যুদ্ধক্ষেত্র। হেরে দেখে ক্ষণ সময়। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের কিছু শব্দের অর্থ। আমরা দেখে নেব উৎস। জীবন সঙ্গীত কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছিল? খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গা থেকে একটি প্রশ্ন আসতেও পারে। আমরা দেখতে পাচ্ছি জীবন সঙ্গীত কবিতাটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি অনুবাদমূলক কবিতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্ন এসে যায় জীবন সঙ্গীত কবিতাটি কোন ধরনের, একটি অনুবাদমূলক কবিতা। আমরা জানি এই কবির জন্ম, আমরা দেখে নিছি যে আমরা জানি এই কবির জন্ম প্রায় মধ্যযুগের শেষের দিকে। কারণ 1801 থেকে আধুনিক যুগ আর 1201 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ। এই কবির যে সমসাময়িক প্রেক্ষাপট, এটি কিছুটা মধ্যযুগের ছোঁয়া লেগেছিল, যার কারণে আমরা দেখি অনুবাদমূলক কবিতা। তিনি মার্কিন কবি হেনরির যে একটি অনুবাদ গ্রন্থ, অনুবাদমূলক কবিতা, সেটি তিনি উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব পাঠের উদ্দেশ্য। প্রতিটি বস্তুর একটি লক্ষ্যমাত্রা থাকে, একটি উদ্দেশ্য থাকে। ঠিক আমাদের এই কবিতার কি উদ্দেশ্য সেটা একটু জেনে নিতে পারি এ পর্বে। মানব জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করে বেঁচে থাকার উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান অর্জন
করা, অর্থাৎ আমরা যে বেঁচে থাকব, কি কারণে বেঁচে থাকব, সেই বেঁচে থাকার কারণগুলো এই কবিতার মাঝে উপস্থাপন করা হয়েছে, সেটি জানতে পারব। যথার্থ কর্মের মাধ্যমে জগতে স্মরণীয় ও বরণীয় হয়ে জীবনকে সার্থক করে গড়ে তোলার অনুপ্রেরণা দান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মানুষ হিসেবে আমরা যে বেঁচে থাকব, সেই বেঁচে থাকার উৎস এই কবিতার যে উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কবিতাটির সার সংক্ষেপ। জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানব জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের জ্ঞান দান করেছেন। আমাদের জীবনের কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার প্রয়াস পেয়েছেন। আমরা কীভাবে জীবন সংগ্রামে সফলকাম হতে পারব সে উপায় বলেছেন। আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রেম ভালোবাসা, সংসারের বাস্তবতা, জীবন সংগ্রামের কাতরতা, হতাশা নিরাশা ইত্যাদি সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। প্রিয় বন্ধুরা, এখানে একটি জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আশা এর মাঝে আবার হাইপেন, সুখ এর মাঝে হাইপেন, আনন্দ এর মাঝে হাইপেন, প্রেম এর মাঝে হাইপেন। এটি মূলত দ্বন্দ্ব সমাসে ব্যবহার হয়ে থাকে এবং সম অর্থে যে শব্দগুলো ব্যবহার হয় তার মাঝে হাইপেন এসে যায়। আমরা যেভাবে বলি খেলাধুলা, সমর্থক শব্দর মতোই কাছাকাছি, খেলাধুলা, পান টান, ঠিক সেরকম একটি বিষয় যে আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম যে এই কবিতাটির সার সংক্ষেপ। আরও কিছু অংশ দেখতে পাচ্ছি। মহামনীষীদের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে নিজ কাজ সম্পাদন করে এসব সমস্যা থেকে পরিত্রাণের উপায় বলেছেন। অর্থাৎ অ্যারিস্টটলের একটি কথা মনে এসে গেল, শিল্প মাত্রই অনুকরণের খেলা করে। অর্থাৎ আমরা কেউ না কেউ কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক, আমাদের যারা অগ্রজ তাদের অনুসরণ করি, তাদের পথকে অনুসরণ করি। ঠিক কবি এই কথাটি উপস্থাপন করেছেন যে মহামনীষীরা যেভাবে তাদের জীবন পরিচালনা করেছেন, ঠিক ওই বিষয়গুলো। মিথ্যে সুখের কল্পনা করে, কারণ মানুষ স্বল্প সময় নিয়ে পৃথিবীতে আসে, তাই এই মানব জন্ম অত্যন্ত মূল্যবান। মিথ্যে সুখের কল্পনা করে এ জীবনকে দুঃখের সাগরে পর্যবসিত করা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আমার কাছে যা আছে এটি নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমার সুখ। আমার উপরে যারা আছে, যাদের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি যাদের আছে, তাদের দিকে তাকালে জীবনটা হতাশায় ভরবে। মূলত এটি একটি চিরন্তন সত্য। আমার কাছে যা আছে তার চাইতে নিচের দিকে যদি তাকাই আমার প্রশান্তি অনুভব হবে। আমার কাছে যা আছে আমার ঊর্ধ্বে যদি কারো দিকে তাকাই হতাশায় নিমজ্জিত হতে থাকবো। এই বিষয়টি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমাদের গুরুত্ব দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের কবিতার সার সংক্ষেপ। আমরা এ পর্যায়ে দেখে নিতে পারি নামকরণের সার্থকতা। যেহেতু নামকেই শুধু নামমাত্র মনে নয়, এটির একটি শিল্প শোভাবর্ধন করে এবং একটি নামের মাঝেই মধ্য দিয়েই পুরা যে বিষয়বস্তু এটি বিকাশ লাভ করে, যার কারণে এই জীবন সঙ্গীত কবিতাটির নামকরণ সার্থকতা লাভ করেছে। কারণ এই জীবনের মাঝেই সুখ দুঃখ আনন্দ বেদনা হতাশা নিয়েই একটি ধীরে ধীরে এটি প্রবাহিত হতে থাকে এবং এক সময় নিঃশেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই জন্য এটা জীবন, আর সঙ্গীত মানে হচ্ছে গান। অর্থাৎ এই যে জীবনের সাথে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই যে দুঃখ কষ্ট, এই জন্য এটির নাম যথার্থ সার্থকতা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন উত্তর পর্ব, জ্ঞানমূলক প্রশ্ন। জীবন সঙ্গীত কবিতাটি কার রচনা? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্বারা শব্দের অর্থ কি? স্ত্রী, আমরা জানি স্ত্রী। ধ্বজা শব্দের অর্থ কি? নিশানা বা পতাকা। বীর্যবান শব্দের অর্থ কি? শক্তিমান। আয়ু কিসের? নীড় শৈবালের। জগতে দুর্লভ কি? মহিমা।
কিসে কোনো মুক্তি নেই বৈরাগে, এ জীবন কি নয় নিশার স্বপন, এ জীবন কি নয় নিশার শপথ। কবি কিসের মন ভুলাতে বারণ করেছেন? কবি কিসে মন ভুলাতে বারণ করেছেন? কবি কি করতে আহ্বান করেছেন? প্রিয় বন্ধুরা, এই দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখে দিলাম। আমরা এর পরের যে অংশটুকু দেখতে পাচ্ছি যে জীবন সঙ্গীত কবিতায় মানব জনম সার বলতে কি বোঝানো হয়েছে, আমরা এটির আলোচনা প্রথমে করেছি। আয়ু যেন শৈবালের নীর ব্যাখ্যা করো, এটিও করেছি। স্বীয় কীর্ত ধবজা ধরে বলতে কি বোঝানো হয়েছে, আমরা এই প্রশ্নগুলো ঝটপট যদি খাতায় লিখে নিতে পারি তাহলে পরবর্তীতে আমাদের উত্তর দিতে সহজ হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলো একটু চটপট করে লিখে নেই। যাদের সামনে খাতা কলম রয়েছে তোমরা একটু লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের যে ক্লাসটি নিশ্চয়ই উপভোগ করেছি। আমরা জানি আমাদের এই আগামীতে যে ক্লাসগুলো হবে এগুলোকে যেন আমরা প্রাণবন্ত করে তুলতে পারি, এই আশা, এই এই প্রত্যাশা রেখে আজকের লাইভ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সেই সাথে আগামী লাইভ ক্লাসগুলোকে দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ ভালো যার সব ভালো তার, একটি রেজাল্ট, একটি ফলাফল আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমরা শুধু যে পরীক্ষার্থী হব এরকম না, আসলে আমাদের লক্ষ্য থাকতে হবে আমরা যেন শিক্ষার্থী হতে পারি। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।